আমি টিএমসি দালাল খোকন দাস 22 জনের কাছ থেকে 5,26,000 টাকা নিয়েছি, অমুক দিনে দিতে বাধ্য থাকবো। গ্রামবাসী বিন্দুর সামনে বলছেন কথা, বলো বল বল লেখো। জমি যদি বিক্রি করে বলে দেয় 1 সপ্তাহ মধ্যে বিক্রি হয়ে যাবে। যত কথা কমে কিন্তু বলে বিভিন্ন রকমের সই করছে, 3টে সই কোনো মিল আছে এখানে? না না, 2 বছর লেখো, ঘুরে লেখো, 1 সপ্তাহ লেখো, 1 সপ্তাহ লেখো। আর এবার যদি একটা কথা বলো 3 দিন লিখবে। লেখো লেখো লেখো, একটা কথা বললে 3 দিন লিখবে, 1 সপ্তাহের মান ধরে। কথাই লেখো। কালকে আরো দুজনের নাম বলবো, ফ্ল্যাগের পয়সা করে নিয়ে নেবে। 3 দিন এই 2 বছর বলে 3 দিন লেখো, 1 সপ্তাহ লিখবে, 3 দিন লেখো। এবার চালাবো, আমি চালাবো। সামনে একটু লেখো, তাড়াতাড়ি লেখো। পয়সা নিয়ে চলে গেছি। তুমি তোকে করতে হবে। খাওয়া লাগে না, দেখা বয়স্ক লোক পয়সা হাতের পয়সা কেড়ে নিচ্ছে। তোমার কোনো বিবেক বুদ্ধি আছে? তোমার বিবেক বুদ্ধি আছে? বয়স্ক লোক পয়সা নিচ্ছে, গরিবের যে তোমার পাড়ারই লোক, পাড়া লোকের সঙ্গে পয়সা নিচ্ছে। এটা তো দূরের কথা, জামাইবাবুর মা মরে গেছে, সেইটাকে নকল করে সই করে টাকা নিয়েছিস বার্ধক্য। এত কথা শোনা পাড়ার লোকের দেওয়ার জন্য, খাওয়ার জন্য। সুরজিৎ, এত কথা শোনার টাইম নেই, লেখো তাড়াতাড়ি। মানুষ মরে গেছে, লেখো। আমি 3 দিনের মধ্যে পয়সা দিতে না বাধ্য থাকিলে জমির জমি দিয়ে দেবো, তোমরা যা ইচ্ছা করে নেবে, আমরা করবো এটা বিক্রি। সবাই পয়সা সরে যাবে না। লেখো লেখো, তুমি কথা ধার করে তাড়াতাড়ি লেখো। আমার দিকে দেখে, মুখের দিকে দেখে নাম নেই, তোমায় বলে দেওয়া হয়েছে। তোকে আমি ভালো মুখে প্রথমেই বলেছিলাম, আজকে তুই গাড়িটা নিজের দোষে, তুই ওটা 1 সপ্তাহ লে, এখনো বলছি 1 সপ্তাহ লিখে, 1 সপ্তাহ লে, নাহলে জমি ফমি কর, আমরা লিখে নেবো, তুই লে সইটা কর, সইটা করে নাহলে জমির দলিল আমি দিয়ে দেবো। লে কথা কি লিখবে বল, তুই বল। আমার নাম অমুক, আমার নাম অমুক, লেখো। তোমার কাছে কথা দিচ্ছি, 1 সপ্তাহের মধ্যে পয়সা দিতে বাধ্য থাকি। আস্তে আস্তে যেটা আমরা মিশতে পারছি না, বাংলা বলে না দিতে পারিলে তোমাদের কাছে দিয়ে মাথা বাবা কেন লেখো, না দিতে পারলে লেখো। ঠিক করে দাও, সেই তো কেন দেখে নেবো, এছাড়া মোড়াই বলে এসছে আমাকে। না দিতে পারলে জমির দলিল দিতে বাধ্য থাকি। দেখো জমি বাড়ি বাড়ি লিখতে হবে না, জমি। আচ্ছা, জমি লেখো, জমি দলিল দিয়ে দিবি, ওর নামে যেগুলো সেগুলো দিই আমি। জাল করতো আর ব্যাংকের মোটর সাইকেলে ঘুরতে থাকো, বাধ্য থাকিব। এইদিকে ইতি লেখো, সইটা বসিয়ে করো, সইটা আরামসে করো, তোমার কোনো টেনশন নেই, ঘাই ঘাই আরামসে পয়সা কেউ মারধর করবে না। ওই ব্যাপারে করে দিই, চললো। দর্শক দেখুন কি হয়েছে, জামা কাপড় তো ছিঁড়ে গেছে, তার মানে বুঝতেই পারছেন ভালোই হয়েছে। তো তারপরে সই করানো হয়েছে যে টাকা পয়সা ফেরত দিতে হবে, না হলে জমির বা জায়গার যে দলিল আছে সেই দলিল দিতে বাধ্য থাকবো। উনি 2 বছর সময় চাইছিলেন, কিন্তু যারা এদিকে ছিলেন তারা তো সময় দিচ্ছিলেন না। 1 সপ্তাহ, আবার বললেন বেশি বললে 3 দিন করে দেবো, টাকা দিতে হবে। আসলে অনেক আগে থেকে হয়তো চাইছিলেন, পাচ্ছিলেন না, সেই জন্য হয়তো এইরকম একটা চরম পরিস্থিতির মানে একটা তৈরি হলো।
তো এই যে ভিডিও দর্শক, এটা আমি দেখছি মানে পোস্ট করেছেন বিজেপি নেতা আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি। উনি কি লিখেছেন দর্শক, ভিডিওটি শেয়ার করুন এবং আপনার এলাকায় এই রকম কাজ করুন। সরকারি চাকরির নামে প্রতারণা, সরকারি চাকরির নামে প্রতারণা। হুগলি জেলার জাঙ্গিপাড়ায় বড় ধরনের প্রতারণার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে টাকার বিনিময়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন এক তৃণমূল কর্মী। চাকরি না পাওয়ার পাশাপাশি টাকাও ফেরত পাননি ভুক্তভোগীরা। ফলে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তকে ধরে তার কাছ থেকে লিখিতভাবে টাকা ফেরত দেওয়ার অঙ্গীকারনামা আদায় করেছেন। নিচে লেখা, পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় মানুষকে এই ধরনের প্রতারণার বিরুদ্ধে সচেতন হতে হবে। চাকরির নামে টাকা লেনদেন করা একেবারেই অবৈধ এবং দোষীদের আইনের আওতায় আনা জরুরি বলে উনি এই পোস্ট করেছেন, যে ভিডিও আপনারা দেখছেন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এটাই তো হওয়ার কথা, আর এটা হবে বলেই তো যারা দাগী তাদেরকে এখনো ললিপপ দেওয়া হচ্ছে বা তাদেরকে যে কোনো মূল্যে কোনো সরকারি কাজে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আপনারা দেখেছেন দুদিন আগে, উনি তো আবার সব আগে মানে সব পালন করে ফেলেন না, শিক্ষক দিবসের আগের দিনই শিক্ষক দিবস পালন করেছেন। তো সেখানেও বার্তা দিয়েছেন দাগীদের পাশে থাকা, দিয়েছেন না মুখ্যমন্ত্রী? বেচারা যাদের চাকরিটা চলে গেল তাদের জন্য ভাবছি। ওনার চোখে দাগীরা যারা টেন্টেড তারা এখনো বেচারা, তাদের চাকরি কি করে দেওয়া যায়, কোন ফিল্ডে দেওয়া যায় সেই চেষ্টা করছেন। একটাই কারণ, যাতে করে এই রকম দৃশ্য আরো না হয়। এই যে চাকরি দেওয়ার নাম করে যেটা বলা হচ্ছে, চাকরি দেননি, টাকাও ফেরত দেননি, আরো অনেক কারচুপি করেন, কার বার্ধক্য ভাতাও তুলে নিয়েছেন সেটা বলছেন। তো এটা তো মানে ধরুন যারা চাকরি করছিলেন, এদের তো চাকরি হয়নি টাকা ফেরত, আবার যারা চাকরি করছিলেন তাদের যদি পুনর্বাসন না দেওয়া যায়, তো তারাও তো সব টাকা পয়সা অনেকে দিয়েছেন না, ফলে সেই টাকা তো আদায় তারাও করবেন না, তখন কি হবে? সেই জন্যই দর্শক দেখবেন সব সময় এখনো যারা দাগী তাদেরকে পাশে থাকার চেষ্টা, তাদেরকে চাকরিতে ঢোকানোর চেষ্টা চলছে। মুখ্যমন্ত্রী স্বয়ং তাদের প্রতি সিম্প্যাথি দেখাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার দর্শক, না দেখালে মুশকিল আছে। এরকম দৃশ্য অনেকের ক্ষেত্রে হবে। তবে আমি একটা কথা বলবো, শেষ পর্যন্ত এটাই হবে শেষ পর্যন্ত। এখনো মুখ্যমন্ত্রী হয়তো আশ্বাস দিচ্ছেন এদেরকে ওখানে চাকরিতে দেবো, সেখানে চাকরিতে দেবো, যেখানেই দিন সেখানেই ধরা পড়বেন। আর দাগী হিসেবে চিহ্নিত হয়ে যাওয়ার কারণে এখন যে বেতন তারা তুলেছিলেন সেই বেতন তো সুদ সমেত ফেরত করতে হবে। ফলে এরপর যদি কোথাও ফের ঢুকে পড়েন চাকরিতে বা ঢোকানো হয়, মামলা তো হবেই, তাদের নাম তো চলে এসছে। ফের বেতন পেলে ফের সেই বেতনে ফেরত দিতে হবে। দেখবেন কোন দিকে যায় বিষয়টা। ফলে আলটিমেটলি যারা টাকা দিয়ে চাকরিটা পেয়েছেন তাদের একটাই সহজ রাস্তা, সেটা হচ্ছে টাকাটা আদায় করে নিন। না, আদায় করাটা অবশ্য খুব একটা আদায় করাটা সহজ হবে না, কারণ গিলে ফেলেছেন সব, এদিক সেদিক পার্সেন্টেজ চলে গেছে, কলকাতা পর্যন্ত হয়তো পৌঁছে গেছে, ভাগ হয়তো যিনি নিয়েছেন তার কাছে বেশি রাখেননি। তাও বলবো, না রাখেননি, তিনি তো দিয়েছেন, টাকা তো নিয়েছিলেন, তো তার ওই যেমন এই জমি জায়গার দলিল বলছেন, নিয়ে নেবেন, কি করার আছে? যখন চক্রে ছিলেন তখন তার খেসরা দিতে হবে, বা আপনাকে বলতে হবে আপনি কাকে ভাগ দিয়েছেন, তাকে বলুন, তার কাছে দরকার হলে যাবো, এটাও করতে হবে। যারা দিতে পারবেন না টাকা নিয়ে, তারা বলে দেবেন কাকে টাকাটা দিয়েছেন, তারপরে তাকে ধরা হবে। আবার তিনি যদি না পুরোপুরি দিতে পারেন তাহলে তাকে বলতে হবে কাকে দিয়েছেন। এই করে করে চলুন না কালীঘাট পর্যন্ত, দেখি না কতদূর পর্যন্ত টাকা পয়সা গেছে, তাহলে তো পরিষ্কার হয়ে যাবে। আর না বললে মার খাবেন, এরকম অবস্থা হয়ে যাবে। মানুষের ক্ষোভ তো সব জায়গায় সামাল দেওয়া যায় না, উচিত না আইনকে হাতে তুলে নেওয়া, কিন্তু ক্ষোভ তো এই শাসকই তো বলে না মাঝে মধ্যে জনরোষ, তো জনরোষ আছড়ে পড়লে তখন কি করবেন? তো ওনারা সেটা আন্দাজ করছেন বলেই এখনো ওনারা মরিয়া হয়ে রয়েছেন। এই যে কালকে পরীক্ষা হতে চলেছে, এখানেও তো ঢোকাবার চেষ্টা হয়েছিল, সবাইকে পরীক্ষা দিয়ে হাতে 30 নম্বর রেখে দেওয়া হয়েছে, ফটাফট চাকরিটা দিয়ে দাও। মানে কারণটা কি? সুপ্রিম কোর্ট মানা করছে, তারপরেও কেন এই চেষ্টা হয়েছিল? একটাই, এই দৃশ্য যাতে আর না, মানে এই দৃশ্য না বেশি হয়, এই দৃশ্য না দেখতে হয়, সেই জন্যে। কিন্তু এটাই হবে,
এটাই হবে। যারা এখনো ললিপপ খেয়ে বসে রয়েছেন, দিদিমণি আমাদের চাকরি পাইয়ে দেবেন, পুরো ফালতু। বরং টাকাটা আদায় করার চেষ্টা করুন, এই রকম করুন, তাকে দিয়ে বলান তার জমি জায়গা দলিল যা আছে নিয়ে নিন। টাকা দিয়েছেন, টাকা ফেরত চাইবেন, নাহলে কি করে ফেরত দেবেন? ওখানে বেতন যে তুলেছেন কি করে ফেরত দেবেন? টাকা আদায় করুন, এসব ললিপপে থাকবেন না। আজকে আপনারা করবেন, দেখবেন তারপরে আবার হয়ে যাবে, আপনার ফের চাকরি চলে যাবে, কিছু লাভ হবে না। যাক দর্শক, এই হচ্ছে ভিডিও সামনে এসছে। আপনাদের কি মনে হয় এরকম দৃশ্য কি আরো হওয়া উচিত বা আরো হবে? আপনাদের কি ধারণা? যেভাবে টাকা আদায়ের চেষ্টা হয়েছে, এরকম কি করা উচিত, নাকি এটা না করে ডিরেক্টলি আইনি সিস্টেমে করা উচিত? দর্শক আপনাদের মতামত বলবেন, যা বলার কমেন্ট বক্সে বলবেন। নজর রাখবেন আরামবাগ টিভিতে।